হ্যালো স্টুডেন্টসরা, আশা করি আগের ভিডিওগুলো সবার খুব ভালো লেগেছে এবং সেই জন্য আমি ম্যাটার চ্যাপ্টারটা এই ভিডিওতে কমপ্লিট করব। আশা করি সবাই সব বুঝতে পারছো, কারোর কোনো বুঝতে তেমন প্রবলেম হচ্ছে না। আর এই চ্যাপ্টারের শেষে আমি যে নেক্সট ভিডিও দেবো সেখানে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব ম্যাটারের থার্ড ভিডিওতে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো। আমি সব ভিডিওতেই বলি আমার ভিডিও চালানোর আগে সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে, কারণ যখন আমি পড়াবো যে স্পেলিংগুলো মনে হবে একটু কঠিন সেগুলো সঙ্গে সঙ্গে ভিডিও পজ করে 3-4 বার করে লিখবে, মানেটা বুঝবে ভালো করে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি পড়াটা রেডি হয়ে যাবে। আর এই প্র্যাকটিসটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সব চ্যাপ্টারের সময়ই করবে, তাহলে কিন্তু পড়াটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এই ভিডিওতে আমরা ক্লাস 6 ফিজিক্স আইসিএসসি বোর্ডের ম্যাটার চ্যাপ্টারটার লাস্ট পার্টটা পড়বো। এটার কিন্তু একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা সেকেন্ড পার্ট এবং এটাতে এই চ্যাপ্টারটা আমি শেষ করব। স্টেটস অফ ম্যাটার, সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাসেস। ম্যাটার এক্সিস্ট অ্যাজ এ সলিড, আ লিকুইড অর আ গ্যাস। তাহলে ম্যাটার তিনভাবে এক্সিস্ট করে, সলিড হিসাবে, লিকুইড হিসাবে অ্যান্ড গ্যাস হিসাবে। আ সলিড হ্যাজ আ ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম। সলিডের কিন্তু একটা নির্দিষ্ট শেপ এবং আয়তন আছে। দ্য লিকুইড হ্যাজ আ ডেফিনিট ভলিউম and takes the shape of the container it is in। তাহলে লিকুইডের কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নিয়ে কন্টেনারের শেপ নেয়, বাট এর একটা ভলিউম কিন্তু আছে। A gas has no definite shape or volume but changes to match the shape and volume of the container it is in। এর গ্যাসের কিন্তু কোনো নির্দিষ্ট শেপ, কোনো নির্দিষ্ট আয়তন নেই, বাট কোনো কন্টেনার যদি রাখা হয় তো সেটার শেপও নিয়ে নেয় এবং সেটার আয়তনও নিয়ে নেয়। আ লিকুইড অর আ গ্যাস ক্যান বি রেফার্ড টু অ্যাজ আ ফ্লুইড। লিকুইড অর গ্যাস কিন্তু ফ্লুইড হিসেবে ধরা হয়। চেঞ্জেস ইন দ্য স্টেট অফ ম্যাটার্স আর কজড বাই দ্য অ্যাডিশন অর রিডাকশন অফ এনার্জি। তাহলে ম্যাটারের যে স্টেট সেটা কিন্তু চেঞ্জ হতে পারে কিসের মাধ্যমে? এনার্জি গেইন অথবা এনার্জি লসের মাধ্যমে। এবার আমরা সলিড, লিকুইড, গ্যাস এগুলো ডিটেলস পড়ব। সলিড, লুক অ্যাট দ্য ব্লক অফ উড। তো পাশে একটা ছবি আছে, বলছে এটা উডের একটা ব্লক এবং এটাতে দেখতে বলছে। ট্রাই টু পুশ অন ইট। তো এটাতে একটা প্রেস করতে বলছে, মানে তোমার আশেপাশে যদি কোনো খারাপ টুকরো থাকে তো সেটাতে প্রেস করে দেখো। হোয়াট ইউ সি? নাও হ্যাভ অ্যান এলিফ্যান্ট স্ট্যান্ড অন ইট। ডু ইউ সি এনি চেঞ্জ? Can you say that this solid block of wood has a definite volume and a definite shape? It doesn't change shape even with the elephant standing on it unless of course he disintegrates it। তাহলে বলছে যে এই যে সলিড জিনিসটা রয়েছে, উড, ব্লক অফ উড, এটার উপরে যদি কোনো হাতি দাঁড়িয়েও পড়ে এটা ম্যাক্সিমাম কি ডিসইন্টিগ্রেটস হতে পারে, মানে ভেঙে যেতে পারে, কিন্তু এর আয়তন কিংবা ভলিউম কিন্তু চেঞ্জ হবে না। বাট লেটস প্রিটেন্ড দিস ইজ আ বেবি এলিফেন্ট। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা বেবি এলিফেন্ট আর ওটা ভাঙবে না, তাহলেও কিন্তু ওটার কোনো ভলিউম কিংবা শেপ চেঞ্জ হচ্ছে না। দিস আর ক্যারেক্টারিস্টিক্স অফ আ সলিড। তাহলে এটা একটা সলিডের ক্যারেক্টারিস্টিক। ইট হ্যাজ আ ডেফিনিট ভলিউম অ্যান্ড শেপ। এটা একটা নির্দিষ্ট ভলিউম অ্যান্ড শেপ আছে। আ সলিড হ্যাজ মলিকিউলস টু। তাহলে সলিডের কিন্তু মলিকিউলস আছে। They are just so tightly packed that they have limited movement and are incompressible and hold their volume and shape। তাহলে তাদের মলিকিউলগুলো এত টাইটলি প্যাক থাকে যে যেগুলোকে প্রেস করে চেঞ্জ করা, মানে সংকোচন করা সম্ভব নয়। In general, substances are most dense in the solid state। ডেন্স মানে কিন্তু ঘন, তাহলে সাবস্টেন্সেস মানে সলিড যেগুলো সেগুলো কিন্তু খুব বেশি ঘন হিসাবে থাকে, সেই জন্য এগুলোকে কোনোভাবেই এর শেপ চেঞ্জ করা পসিবল হচ্ছে না। লিকুইড, লুক অ্যাট দি বটল অফ ওয়াটার। তো প্রথমে একটা ওয়াটার বটলের দিকে তাকাতে বলছে। হোয়াট প্রপার্টিস ডু ইউ নো অ্যাবাউট দ্য লিকুইড? তাহলে তুমি নিজে কি জানো এই যে ওয়াটার, জলটা রয়েছে বোতলে, এটার বৈশিষ্ট্য তোমার নিজের কাছে কি জানা আছে? ইউ ক্যান টেল দ্যাট দ্য লিকুইড টেক্স দ্য শেপ অফ দ্য বোটল। তো তুমি বলতে পারো যে লিকুইডটাই বোটলের শেপটা নিয়েছে। অ্যান্ড ইউ প্রবাবলি নো দ্যাট ইফ ইউ পোর দ্য লিকুইড ইন্টু আ ডিফারেন্ট কন্টেনার ইট উইল টেক দ্য শেপ অফ আ নিউ কন্টেনার। তাহলে তুমি এটাও বলতে পারো যে লিকুইডটাকে যদি তুমি অন্য কোনো
কন্টেনারের মধ্যে রাখো তাহলে কিন্তু এই লিকুইডটা সেই কন্টেনারের শেপে হয়ে যাবে। You also probably know that no matter how hard you push on the water, you can never change its volume. তাহলে তোমরা এটাও হয়তো জানো যে ওই জলটাকে আমরা যতই প্রেস করি না কেন এটার কিন্তু ভলিউমটা, আয়তনটা চেঞ্জ হবে না। Whether it is in a tall narrow bottle or spread out over a tabletop, liquid has a definite volume but not a definite shape. তাহলে ছোট বড় লম্বা যে কোনো বোতলেই ঢালি কিংবা একটা বড় টেবিলের উপরে যদি ঢেলে দিই এটাকে, তবুও কিন্তু এর ডেফিনিট ভলিউম আছে বাট ডেফিনিট শেপ নেই। সেই জন্য ওটা সব জায়গাতেই যেখানে রাখা হবে তার শেপ নিয়ে নেবে। কন্ট্রাস্ট দিস উইথ গ্যাস which has no definite fixed shape or volume. তাহলে এটা একটা তুলনা হিসেবে বলা যেতে পারে যে গ্যাসের কিন্তু কোনো ডেফিনিট শেপ বা ভলিউম নেই। In a liquid, the molecules are more tightly packed but can still move and flow past each other. তাহলে লিকুইডে মলিকিউলগুলো টাইটলি প্যাকড বাট এটা কিন্তু ফ্লো করতে পারে, মুভ করতে পারে। Liquids are able to diffuse and mix with other liquids, but it is a slower mixing than in gas. তাহলে দুটো লিকুইড কিন্তু এক জায়গায় লাগলে ওগুলো মিক্স হয়ে যায়, বাট গ্যাসের মতো অত তাড়াতাড়ি মিক্স হবে না, বাট একটা স্লোয়ার প্রসেসে কিন্তু মিক্স হয়ে যায়। যেরকম আমরা জল কিংবা দুধ একসাথে রাখলে ওটা মিক্স হয়ে যায়। Another property common to all liquid in surface tension. তাহলে তরলের আরেকটা প্রপার্টি কি আছে যে পৃষ্ঠ টান, এটাকে বলে সারফেস টেনশন। সারফেস টেনশন ইজ আ ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট কিপস মলিকিউলস অন দ্য সারফেস অফ আ লিকুইড টুগেদার কজিং টেনশন। তাহলে পৃষ্ঠ টান কি, যেটার মাধ্যমে লিকুইডের উপরের পৃষ্ঠটা একে অপরের সাথে কাছাকাছি থাকার চেষ্টা করে। তাহলে লিকুইডের মলিকিউলের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। দিস ইজ ওয়াই বাগস ক্যান ওয়াক অন ওয়াটার। এই কারণেই কিন্তু বাগসরা ওয়াটার রোডের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারে। এবার আমরা পড়বো কি গ্যাস। ওপেন আ বটল অফ পারফিউম ইন ওয়ান কর্নার অফ এ রুম, দেন মুভ টু দ্য অপোজিট কর্নার অ্যান্ড ওয়েট। তাহলে বলছে একটা রুমে একটা কর্নারে একটা পারফিউম স্প্রে করতে আর অপোজিট কর্নারে গিয়ে ওয়েট করতে। ইন অনলি আ ফিউ মিনিট ইউ উইল বি এবল টু স্মেল দ্য পারফিউম। তাহলে এক মিনিটের মধ্যে কিন্তু আমরা রুমের অন্য প্রান্ত থেকে সেই গন্ধটা পেয়ে যাব। Why is that? Because air is a gas and the perfume molecules evaporate into the gas and disperse into the gaseous air. তাহলে পারফিউম মলিকিউলগুলো ইভাপোরেশনের মাধ্যমে বাতাসে মিশে গেছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু পৌঁছে গেছে। Gas consists of teeny particles or molecules that are really far apart relative to the size. These molecules have so much room to move around that pretty soon the two gases have mixed and the perfume has spread throughout the room. এই পারফিউম মলিকিউলগুলো রুমের গ্যাসের সাথে মিশে গেছে এবং স্প্রেড হয়ে গেছে পুরো রুমের ভেতরে। Gas is a form of matter that does not have definite volume or shape. তাহলে গ্যাস হলো গিয়ে একটা ম্যাটার যেটার কোনো ডেফিনিট ভলিউম বা শেপ নেই। Gases have lower density compared to the same substance in other state. Gases are also able to diffuse easily as indicated in the above example on perfume. তাহলে বলছে যে গ্যাস কিন্তু খুব সহজে ছড়িয়ে পড়ে, যেরকম পারফিউমটা ছড়িয়ে পড়লো। আর কি বলছে যে গ্যাস হ্যাভ লো ডেন্সিটি কম্পেয়ার টু দ্য সেম সাবস্টেন্স ইন আদার স্টেট। ফলে গ্যাসের কিন্তু ডেন্সিটি মানে ঘনত্ব খুবই কম অন্য সাবস্টেন্সের থেকে। Characteristics of solid. We have seen that tables, chairs, fans, pens, cups, glass, spoons and saucers etc. have a definite shape. Do they change their shape at room temperature? Obviously, the answer would be no. তাহলে এখানে বলছে যে আমরা নিজেদের রুমে যে ম্যাটারগুলোকে দেখতে পাই সেগুলো নিজেদের রুম টেম্পারেচার কিন্তু নিজেদের শেপ চেঞ্জ কখনোই করে না। For example, a wooden chair that occupies space, that is, it has some volume. তাহলে আমাদের ঘরে যে উডেন চেয়ার আছে সেটার কিন্তু একটা নির্দিষ্ট ভলিউম আছে। Now your mother to sit on that chair. এবারে তোমার মা যদি সেই চেয়ারের উপর বসে, does the volume of the chair changes? তাহলে কি চেয়ারের ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে? No, it doesn't. The solid have a definite volume.
তাহলে কখনো এরকম হবে না। সেই জন্য আমরা বুঝতে পারছি কি যে সলিডের একটা নির্দিষ্ট ভলিউম কিন্তু আছে। নাও টেক আ বোল ফিল্ড উইথ সল্ট, এমটি দ্য বোল অন আ প্লেট। এবারে বলছে একটা বোলের মধ্যে সল্ট নিতে আর সেটা একটা প্লেটের মধ্যে খালি করে দিতে। হোয়াট ডু ইউ নোটিস? দ্য সল্ট ডাজ নট ফ্লো বাট ইনস্টিড ইট গেটস হিপ। তাহলে সল্টটা কিন্তু জলের মতো ফ্লো করে গেল না, সেটা একটা হিপ মানে স্তূপাকারে রয়ে গেল। ফ্রম দ্য অ্যাবাভ এক্সাম্পল উই রিচড অ্যাট ফলোয়িং কনক্লুশন। তাহলে এই উপরের এক্সাম্পলগুলো দিয়ে আমরা নিচের কনক্লুশনগুলোতে আসতে পারলাম। কি? 1 নম্বরে আছে সলিডস হ্যাভ আ ডেফিনিট শেপ, 2 নম্বরে সলিডস হ্যাভ আ ডেফিনিট ভলিউম, 3 নম্বরে সলিডস ডু নট ফ্লো, দে ক্যান বি হিপড, 4 নম্বরে সলিডস ডু নট নিড আ কন্টেনার টু হোল্ড দেম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সলিডের নির্দিষ্ট শেপ আর আয়তন আছে এবং সলিড কখনোই ফ্লো করে না, যেটা তরল পদার্থ করে থাকে। এটা একটা জায়গায় হিপ হয়ে থাকে, হিপড মানে কিন্তু স্তূপ আকারে জড়ো হয়ে থাকা। আর সলিডের কিন্তু নিজেদের শেপ রাখার জন্য কোনো কন্টেনারের দরকার হয় না, এদের নির্দিষ্ট কিন্তু শেপ আছে যা নিজেদেরকে হোল্ড করতে পারে। এনি মেটেরিয়াল হুইচ হ্যাজ আ ডেফিনিট শেপ অ্যান্ড ডেফিনিট ভলিউম ইজ কল্ড সলিড। তাহলে যে কোনো ম্যাটার যেটা একটা ডেফিনিট শেপ আর ভলিউম আছে সেটা কিন্তু সলিড। এটা কিন্তু একটা সলিডের ডেফিনিশন এখানে দেওয়া আছে। আমি নেক্সট একটা ভিডিওতে এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন হবে সেগুলো একটা লিস্ট করে দেবো সবাইকে এবং অ্যান্সারও বলে দেবো, তো সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবে। ক্যারেক্টারিস্টিক্স অফ লিকুইডস। টু আন্ডারস্ট্যান্ড দিস লেট আস পারফর্ম দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। তো এতক্ষণ আমরা সলিডের ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম, এবার আমরা লিকুইডের ক্যারেক্টারিস্টিকগুলো দেখব এবং কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলোকে ডিটেলসে দেখব। অ্যাক্টিভিটি 5, টেক আ স্মল কাপ অ্যান্ড ফিল হাফ অফ ইট উইথ ওয়াটার। তাহলে একটা স্মল কাপ নিতে হবে এবং সেটাতে হাফ ফিল করতে হবে। নোটিস দ্য শেপ অফ ওয়াটার, ইট উইল রিজেম্বল দ্য শেপ অফ কাপ। তাহলে দেখতে বলছে জলের শেপটা যেটা কাপের শেপ নিয়ে নিয়েছে। বাট উইল হ্যাভ ওয়ান ফ্রি অ্যান্ড ফ্ল্যাট সারফেস অন দ্য টপ অ্যাজ শোন ইন ফিগার। কিন্তু জলের যে উপরের সারফেসটা সেটা কিন্তু ফ্ল্যাট। নাও ইনভার্ট দ্য কাপ ইন্টু বিগ গ্লাস বোল। তাহলে এবারে কাপটাকে একটা বড় গ্লাস বোলের মধ্যে ঢেলে ফেলছে। হোয়াট ডু ইউ সি? দ্য ওয়াটার ফ্লোজ ইন্টু দ্য বোল অ্যান্ড টেক্স দ্য শেপ অফ দ্য বোল। তাহলে এবারে জলটা কিন্তু ওই বোলের শেপ নিয়ে নিয়েছে। বাট ইটস টপ সারফেস ইজ ফ্রি অ্যান্ড ফ্ল্যাট অ্যাজ শোন ইন ফিগার 12। তাহলে 12 নম্বর ফিগারের বিটা দেখো যে জলের যে উপরের সারফেসটা সেটা কিন্তু যেরকম কাপে ছিল সেরকমই বোলের মধ্যে উপরের সারফেসটা কিন্তু ফ্ল্যাট এবং ফ্রি। pour the water from the bowl into a tea flask। এবারে জলটাকে এই বোল থেকে একটা টি ফ্লাস্কের মধ্যে ঢেলে ফেলছে। হোয়াট ডু ইউ নোটিস? এবার তোমরা কি দেখবে? the water flows into flask and takes the shape of the tea flask with its top surface free and flat as shown in figure 12c। তাহলে এবারে যখন আমরা জলটাকে টি ফ্লাস্কের মধ্যে ঢেলে ফেললাম তখনও কিন্তু জলটা ওই ফ্লাস্কের শেপ নিয়ে নিয়েছে, প্লাস জলের কিন্তু টপ সারফেসটা এখানেও ফ্রি অ্যান্ড ফ্ল্যাট। এগেইন pour the water from the tea flask into the cup। তো এগেইন ওই প্রথম কাপটাতে আবার জলটাকে ঢেলে ফেলছে। ইউ অবজার্ভ দ্যাট কাপ এগেইন গেটস ফিল্ড হাফ ফিল্ড অ্যান্ড দ্য ওয়াটার টেক্স দ্য শেপ অফ দ্য কাপ। তাহলে তোমরা দেখলে যেরকম প্রথম ছিল সেরকমই কাপটা কিন্তু একই রকম জল ভর্তি হয়ে গেছে, মানে হাফ কাপ জল হয়ে গেছে। কনক্লুশন কি? আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম এই অ্যাক্টিভিটিটা থেকে? কনক্লুশন, লিকুইডস ডু নট হ্যাভ ডেফিনিট শেপ। লিকুইডের কোনো নির্দিষ্ট শেপ নেই। লিকুইডকে যে পাত্রে ঢালা হয় লিকুইড কিন্তু সেই পাত্রেরই শেপ ধারণ করে নেয়। ওকে, এবারে আমরা অ্যাক্টিভিটি 6 পড়বো, যেখানে আছে টু স্টাডি দ্যাট লিকুইডস হ্যাভ ডেফিনিট ভলিউম। তাহলে লিকুইডেরও কিন্তু একটা নির্দিষ্ট ভলিউম আর আয়তন আছে। টেক আ ডিসপোজেবল প্লাস্টিক সিরিঞ্জ অ্যান্ড রিমুভ দ্য প্লাঞ্জার ফ্রম দ্য সিরিঞ্জ। তাহলে একটা ওয়েস্ট যেটা ইউজ হয়ে গেছে অলরেডি সেরকম একটা প্লাস্টিক সিরিঞ্জ নিতে বলছে। রিমুভ দ্য প্লাঞ্জার মানে যেটা দিয়ে প্রেশারটা ক্রিয়েট করা হয় সিরিঞ্জের মধ্যে, সেটা দেখো ছবিতে মার্ক করা আছে, তো সেটাকে রিমুভ করে দিতে বলছে। নাও সিল ইটস নজল উইথ ফেভিকল। তাহলে এর মুখটাকে প্রান্তটাকে ফেভিকল দিয়ে সিল করে দিতে বলছে। অ্যালাউ দ্য ফেভিকল টু ড্রাই। তাহলে ফেভিকলকে শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে বলছে। দেন হাফ ফিল ইট উইথ ওয়াটার এবং এটাকে জল দিয়ে হাফ ফিল করতে বলছে। নাও ইনসার্ট দ্য প্লাঞ্জার। এবারে ওই প্লাঞ্জারটাকে যেটা দিয়ে প্রেশার ক্রিয়েট করা হয় সিরিঞ্জের মধ্যে সেটাকে আবার লাগিয়ে দিতে বলছে। পুশ দ্য প্লাঞ্জার উইথ দ্য ফোর্স ইনওয়ার্ড। এবারে
ইনওয়ার্ডের দিকে ফোর্সের সাহায্যে ওই প্লাঞ্জারটাকে পুশ করতে বলছে, যেরকম ইঞ্জেকশন দেওয়ার সময় পুশটা করা হয় ঠিক সেরকমভাবে। হোয়াট ডু ইউ অবজার্ভ? দ্য ভলিউম অফ ওয়াটার ডাজ নট চেঞ্জ। তাহলে তুমি কী দেখবে যে ওয়াটারের যে ভলিউমটা সেটা কিন্তু চেঞ্জ হয়নি। কনক্লুশন, কী সিদ্ধান্তে আসবো আমরা এই অ্যাক্টিভিটিটা থেকে? দ্য লিকুইডস ডু নট চেঞ্জ দেয়ার ভলিউম হোয়েন কম্প্রেসিভ ফোর্সেস আর অ্যাপ্লাই। তাহলে লিকুইডের ওপর নির্দিষ্টভাবে বল প্রয়োগ করলে লিকুইড কিন্তু নিজের যে ভলিউমটা সেটা কিন্তু চেঞ্জ করছে না। On the basis of above activities and otherwise, following properties about liquids have been established. তাহলে উপরের যে অ্যাক্টিভিটিগুলো আমরা করলাম সেটা থেকে আমরা কিছু লিকুইডের প্রপার্টিস জানতে পারি এবং সেটাই এবারে পড়ব। 1 নম্বরে, liquids have definite volume no matter in what shape container they are put. However, the volume is depend upon temperature. তাহলে আমরা প্রথমেই কি লিখছি যে লিকুইডের একটা নির্দিষ্ট ভলিউম আছে, সেটা যে কন্টেনারেই থাকুক না কেন লিকুইডের কিন্তু একটা নির্দিষ্ট ভলিউম আছে। হাউএভার কিন্তু সেটা ওই রুম টেম্পারেচারের ওপর অনেকটা ডিপেন্ড করছে। লিকুইডস ডু নট হ্যাভ ডেফিনিট শেপ, দে টেক আপ দ্য শেপ অফ দ্য কন্টেনার ইন হুইচ দে আর পোর্ড। তাহলে লিকুইডের কোনো নির্দিষ্ট আকার নেই, যে কন্টেনারে রাখা হয় সেই কন্টেনারের আকার কিন্তু লিকুইড নেয়। লিকুইড আর নট কম্প্রেসিবল, মানে লিকুইডকে কম্প্রেস করা যায় না। লিকুইডস ফ্লো ফ্রম হায়ার এলিভেশন টু লোয়ার এলিভেশন। তাহলে লিকুইড কিন্তু সকল সময় উপরের দিক থেকে নিচের দিকে ফ্লো করবে। লিকুইডস হ্যাভ পারফেক্ট হরাইজন্টাল ফ্ল্যাট সারফেস। লিকুইডের একটা পারফেক্ট ফ্ল্যাট সারফেস আছে, মানে সমতল, উপর পৃষ্ঠটা সমতল। লিকুইডস শো দ্য প্রপার্টি অফ সারফেস টেনশন। তাহলে লিকুইডের একটা পৃষ্ঠ টান আছে। যখন কোনো একটা জায়গায় 1 ফোঁটা জল ফেলা হয় তখন একটা উপরের আকৃতিটা কিন্তু একটু রাউন্ড শেপের হয়, ওটাকে বলে পৃষ্ঠ টান। এনি মেটেরিয়াল হুইচ হ্যাজ আ ডেফিনিট ভলিউম বাট নো ডেফিনিট শেপ অ্যান্ড হ্যাজ আ ফ্রি স্পেস ইজ কল্ড লিকুইড। তাহলে তখন আমরা যেটা পড়লাম সেটাই কিন্তু এই একটা লাইনের মধ্যে কম্প্রেস করে দিয়ে দিয়েছি। তাহলে এটা কিন্তু লিকুইডের একটা ডেফিনেশন। এবার আমরা পড়ব ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাসেস। অ্যাক্টিভিটি 7, টু স্টাডি দ্যাট গ্যাসেস হ্যাভ নো ডেফিনিট শেপ, টেক balloons of different shapes and inflate them with air. ওকে, তো বেলুন নিতে বলছে বিভিন্ন শেপের আর সেগুলোকে ফোলাতে বলছে। হোয়াট ডু ইউ অবজার্ভ? দ্য এয়ার ইনসাইড দ্য বেলুন টেক দ্য শেপ অফ বেলুনস। তাহলে আমরা কি দেখব যে এয়ারটা বেলুনের মধ্যে গিয়ে বেলুনের যে শেপটা রয়েছে সেই শেপই নিয়ে নিয়েছে। ইট হ্যাজ নো শেপ অফ ইটস ওন। তাহলে নিজের কোনো শেপ নেই। অ্যাক্টিভিটি 8 কি বলছে? টু শো দ্যাট গ্যাসেস ডু নট হ্যাভ ডেফিনিট ভলিউম। অ্যাক্টিভিটি 8, টু শো দ্যাট গ্যাসেস ডু নট হ্যাভ ডেফিনিট ভলিউম, টেক অ্যান এমটি গ্লাস বোতল অ্যান্ড পোর ইনটু ইট আ ফিউ ড্রপস অফ সেন্ট। তাহলে একটা কাচের বোতলে কিছু সেন্টের ফোঁটা নিতে বলছে। ইউ উইল বি এবল টু স্মেল দ্য সেন্ট। তাহলে তুমি কিন্তু ওই বোতলটা শুকলে ওই সেন্টের গন্ধটা পাবে। নাও প্লেস দ্য বোতল ইন ইউর ড্রয়িং রুম অ্যান্ড লিভ ইট আনডিস্টার্বড ফর আ ফিউ মিনিটস। তাহলে এবার ওই বোতলটা তোমাদের ড্রয়িং রুমে রাখতে বলছে এবং বোতলটাকে এক জায়গায় রেখে দিতে বলছে কিছু মিনিটের জন্য। ইউ উইল অবজার্ভ দ্যাট দ্য হোল রুম ইজ ফিল্ড উইথ দ্য স্মেল অফ সেন্ট। তাহলে তুমি কি দেখতে পাবে যে পুরো রুমেই কিন্তু, পুরো ড্রয়িং রুমে ওই গন্ধটা কিন্তু ছড়িয়ে পড়েছে। কনক্লুশন, গ্যাসেস হ্যাভ নো ডেফিনিট ভলিউম। তাহলে গ্যাসের কোনো নির্দিষ্ট ভলিউম বা আয়তন হয় না। দে হ্যাভ এ প্রপার্টি টু ফিল দ্য এন্টায়ার স্পেস অ্যাভেলেবল টু দেম। তারা যত জায়গা পাবে সেই সব জায়গার মধ্যে ছড়িয়ে যেতে পারে। এবারে আমরা অ্যাক্টিভিটি 9 পড়ব। টু শো দ্যাট গ্যাসেস ক্যান বি কম্প্রেসড, টেক আ ডিসপোজেবল সিরিঞ্জ, সি ফিগার 13। তো ফিগার 13 যে পিকচারটা আছে ওটা দেখো। অ্যান্ড রিমুভ দ্য প্লাঞ্জার ফ্রম দ্য সিরিঞ্জ। নাও সিল ইটস নজল উইথ ফেভিকল। নাও দ্য ফেভিকল টু ড্রাই অ্যাট দ্য মোমেন্ট সিরিঞ্জ ইজ ফিল্ড উইথ এয়ার। তো লিকুইডের বেলাও কিন্তু আমরা এরকম একটা টেস্ট করেছিলাম, যেটাতে আমরা ওই প্লাঞ্জারটা আমরা যেটা দিয়ে প্রেস করা হয় সেটা বের করে নিয়ে মুখটাতে ফেভিকল লাগিয়ে, তো সেম টু সেম এটাতেও আমরা করছি। রিপ্লেস দ্য প্লাঞ্জার ইন দ্য সিরিঞ্জ অ্যান্ড পুশ ইট ইনওয়ার্ড উইথ ইউর ফোর্স। ইউ উইল নোটিস দ্যাট প্লাঞ্জার মুভস somewhat inward on the application of force. However, as soon as force is removed, the plunger moves outward. তাহলে এখানে কিন্তু আমরা ওই প্লাঞ্জারটা দিয়ে প্রেস করার পর খানিকটা ভেতরে গেছে কিন্তু সিরিঞ্জের ওই প্লাঞ্জারটা, কিন্তু যেই আমরা ওই প্রেশারটা ছেড়ে দিয়েছি ওটা আবার
ব্যাকওয়ার্ড চলে এসছে। তাহলে লিকুইডে আর গ্যাসে কিন্তু একই টাইপের টেস্ট হলো। লিকুইডে আমরা ওখানে জল দিয়েছিলাম, ওয়াটার দিয়েছিলাম, এখানে কিন্তু শুধু গ্যাস আছে এবং লিকুইডে ওটা কম্প্রেস করা যায়নি। গ্যাসে কিন্তু ওটা কম্প্রেস করা গেছে, বাট যেই প্রেশারটা ছেড়ে দেওয়া হয়েছে ও কিন্তু আবার আউটওয়ার্ড চলে এসছে। কনক্লুশন, তো আমরা কী সিদ্ধান্তে পৌঁছলাম? গ্যাসেস ক্যান বি কম্প্রেসড, তাহলে গ্যাসকে কম্প্রেস করা যায়। From the above activities 7, 8, 9, we can say that gases have following characteristics. তাহলে আমরা 7, 8, 9 যে তিনটা অ্যাক্টিভিটি করলাম সেটা থেকে কি বুঝতে পারলাম, কি ক্যারেক্টারিস্টিক্স গ্যাসেস বেরোলো, এটা এবার একটা লিস্ট করে এখানে দেওয়া আছে। গ্যাসেস হ্যাভ নো ডেফিনিট শেপ, দে টেক দ্য শেপ অফ দ্য কন্টেনিং ভেসেল। তাহলে প্রথম পয়েন্টই বলছে গ্যাসের কোনো ডেফিনিট শেপ নেই, যেখানে রাখা হয় সেই পুরো জায়গাটা জুড়ে কিন্তু গ্যাস থাকে। গ্যাসেস হ্যাভ নো ডেফিনিট ভলিউম, তাহলে গ্যাসের কোনো নির্দিষ্ট ভলিউম কিংবা আয়তন কিন্তু নেই। দে হ্যাভ আ প্রপার্টি টু ফিল দ্য এন্টায়ার স্পেস অ্যাভেলেবল টু দেম, তাদের কাছে যত স্পেস থাকবে ও তত ভলিউমের হয়ে যাবে। গ্যাসেস ক্যান বি কম্প্রেসড, গ্যাসকে কম্প্রেস করা যায়। গ্যাসেস হ্যাভ নো ফ্রি সারফেস, গ্যাসের কোনো ফ্রি সারফেস কিন্তু নেই, যেটা লিকুইডের ছিল। নোট, এনি মেটেরিয়াল হুইচ has neither definite shape nor definite volume is easily compressible and has no free surface. It is called gas. তাহলে যা যা পয়েন্ট পেলাম সেগুলো দিয়ে একটা গ্যাসের ডেফিনেশন এখানে লেখা আছে। Why matter exists in 3 different states? There is a force of attraction between molecules of matter. If the force is between similar molecules, it is called force of cohesion. And if it is between dissimilar molecule, it is called force of addition. তাহলে এখানে একটা কোশ্চেন দিয়েছে, কেন ম্যাটারের এই স্টেটগুলো হয়, লিকুইড, সলিড, গ্যাস, কেন এই স্টেটগুলো আলাদা হয়, এবং ওটার কারণ হিসাবে দিয়েছে যে ম্যাটারের যে মলিকিউলগুলো থাকে সেগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেটার জন্যই এই স্টেটগুলো আলাদা হয়, কোনোটা সলিড হয়, কোনোটা লিকুইড হয়, কোনোটা গ্যাস হয়। যখন দুটো সেম মলিকিউলসের মধ্যে এই অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে তখন তাকে বলে ফোর্স অফ কোহেশন। আর যদি দুটো আলাদা ডিফারেন্ট মলিকিউলসের মধ্যে এই অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে তখন তাকে বলা হয় ফোর্স অফ অ্যাডিশন। তাহলে বোঝা গেল কোনটা ফোর্স অফ কোহেশন আর কোনটা ফোর্স অফ অ্যাডিশন। আর এই সব রকম ফোর্সকে একসাথে কি বলা হচ্ছে, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। The space between molecules of a substance is called intermolecular space. তাহলে কোনো ম্যাটারের মলিকিউলদের মধ্যে মাঝখানে যে স্পেসটা থাকে তাকে বলা হচ্ছে intermolecular space. The intermolecular force of attraction is less when the molecular space is more and vice versa. এখানে কি বলছে, যদি ইন্টারমলিকুলার স্পেসটা কম হয় তখন এদের মধ্যে ফোর্সটা বেশি কাজ করে, আর যদি ইন্টারমলিকুলার স্পেসটা বেশি হয় তখন কিন্তু এই ফোর্সটা কম কাজ করে। দেখবে পাশের পাশেতেই তোমাদের বইয়ের মধ্যে একটা ছবি আছে যেখানে সলিড, লিকুইড, গ্যাস তিনটে ছবি আছে এবং মলিকিউলগুলোর ছবি আছে। তো দেখবে সলিডের মলিকিউলগুলোর মধ্যে স্পেসটা কিন্তু খুব কম, সেই জন্য এদের ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি। আর দেখবে গ্যাসের যে ইন্টারমলিকুলার স্পেসটা অনেক বেশি, তো এদের ক্ষেত্রে কী হবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক কম হবে। ভাইস ভার্সা মানে আশা করি সবাই জানো ঠিক উল্টোটা। ভাইস ভার্সা মানে কি, ঠিক উল্টোটা। ডিপেন্ডিং আপন দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস বিটুইন মলিকিউলস অ্যান্ড দেয়ার ইন্টারমলিকুলার স্পেস, ম্যাটার ইজ ডিভাইডেড ইন্টু 3 স্টেট: সলিডস, লিকুইড অ্যান্ড গ্যাসেস। তাহলে ম্যাটারের যে ডিভিশনটা সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটেই কিসের উপর ডিপেন্ড করছে, ইন্টারমলিকুলার স্পেস এবং ইন্টারমলিকুলার ফোর্সের জন্য অবভিয়াসলি। এরপর আমরা কি পড়ব, অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস ইন সলিড। সলিডের মলিকিউলার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা পড়ব। The molecular distance between molecules in solids is very less. That is, in a solid, the molecules are very tightly packed. তাহলে সলিডে কিন্তু মলিকিউলার স্পেসটা যেহেতু কম থাকে সেগুলো মলিকিউলসগুলো ভীষণ টাইটলি প্যাকড থাকে। দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ভেরি স্ট্রং। তাহলে সলিডে ইন্টারমলিকুলার স্পেসটা যেহেতু কম থাকে সেই জন্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু অনেক স্ট্রং থাকে। ডিউ টু দ্য ফোর্স বিং ভেরি স্ট্রং, দ্য মলিকিউলস ডু নট স্লাইড ওভার ইচ আদার, দ্যাট ইজ দ্য সলিডস ডোন্ট ফ্লো লাইক লিকুইড। তাহলে এই মলিকিউলগুলো কিন্তু একে অপরের সাথে
স্লাইড ওভার করতে পারে না, যেরকম লিকুইডের করতে পারে। সেই জন্য এর একটা নির্দিষ্ট ভলিউম হয়ে যায়, এটা ফ্লো করতে পারে না ওয়াটারের মতো কিংবা লিকুইডসের মতো। সলিডস হ্যাভ আ ডেফিনিট শেপ অ্যাজ মলিকিউলস আর আনএবল টু মুভ আউট অফ দেয়ার মিন পজিশনস। তাহলে যেহেতু সলিডের মলিকিউলগুলো মুভ করতে পারে না, সেই জন্য সলিডের একটা ডেফিনিট শেপ হয়। ফর দ্য অ্যাবাভ রিজন সলিডস এক্সপ্যান্ড ভেরি নেগলিজিবলি অন হিটিং। তাহলে উপরের রিজনগুলোর জন্য সলিডে হিট দিলেও এর কোনো এক্সপ্যান্ডটা খুবই নেগলিজিবলি হয়, মানে যেটা চোখে তেমন দেখা যায় না। ডিউ টু ইন্টারমলিকুলার ডিস্টেন্স বিইং ভেরি লেস, সলিডস ক্যান নট বি কম্প্রেসড ইজিলি। মানে যেহেতু ইন্টারমলিকুলার স্পেস সলিডে অনেক কম থাকে, সেই জন্য সহজে সলিডকে কম্প্রেস করা যায় না। সলিডস আর রিজিড, হার্ড অ্যান্ড হ্যাভ এ ডেফিনিট ভলিউম। রিজিড এর বাংলা হলো দৃঢ় বা অনমনীয়। তো বলছে যে সলিড খুবই দৃঢ় হয়, শক্ত হয়। হার্ড মানে শক্ত, ডেফিনিট ভলিউম আছে অবভিয়াসলি। এবার আমরা কি পড়বো? অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস ইন লিকুইড। In a solid, the intermolecular distance is more than that in solid. That is, the molecules are not as tightly packed as in solids. The intermolecular force of attraction is also not as strong as in solids. তাহলে লিকুইডে কিন্তু ইন্টারমলিকুলার স্পেসটা সলিডের থেকে একটু বেশি থাকে, সেই জন্য ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে ওটা সলিডের থেকে একটু কম হয়, অতটা স্ট্রং হয় না সলিডের মতো। এবং এদের মলিকিউল কিন্তু সলিডের মতো অতটা টাইটলি প্যাকড নয়। তাহলে সবটাই কিন্তু এই ইন্টারমলিকুলার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। অ্যাজ দ্য ইন্টারমলিকুলার ডিস্টেন্স ইজ কনসিডারেবল, লিকুইডস ক্যান বি কম্প্রেসড। তাহলে লিকুইডে কিন্তু কম্প্রেস করা যায়, কিসের জন্য? কারণ লিকুইডের মলিকিউলসগুলো সলিডের মতো অতটা কাছাকাছি থাকে না, এদের ডিস্টেন্সটা একটু বেশি থাকে। ডিউ টু দ্য লেসার ইন্টারমলিকুলার ফোর্স অ্যাক্টিং, liquids molecules slide over each other and liquids can flow. তাহলে যেহেতু লিকুইডের মলিকিউলার ফোর্স যেটা ইন্টারমলিকুলার ফোর্স যেটা কম, সেই জন্য লিকুইডের মলিকিউল কিন্তু একে অপরের ওপরে স্লাইড ওভার করতে পারে, সেই জন্যই লিকুইড কিন্তু ফ্লো করতে পারে। লিকুইডস অলসো এক্সপ্যান্ড মোর অন হিটিং অ্যাজ দ্য ইন্টারমলিকুলার ফোর্স আর লেসার। তাহলে যেহেতু ইন্টারমলিকুলার ফোর্সটা কম থাকে সলিডের থেকে অবভিয়াসলি, তো সেই জন্য এটা হিটিংয়ে কিন্তু expand করে। The molecules of a liquid are in random motion, hence liquids don't have a definite shape but take the shape of the container in which they are poured. However, liquids have a fixed volume at a given temperature. তাহলে লিকুইডে যেহেতু ইন্টারমলিকুলার স্পেসটা সলিডের থেকে একটু বেশি, সেই জন্য ইন্টারমলিকুলার ফোর্স সলিডের থেকে কম, এবং সেই জন্য একে যে কোনো কন্টেনারে রাখা হয় সে ওই কন্টেনারের শেপটা কিন্তু নিয়ে নেয়। এবং লিকুইডের টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচার, ওটার ভলিউম কিন্তু একটা নির্দিষ্ট হয়। টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে লিকুইডের ভলিউম কিন্তু আপ ডাউন করে। অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস ইন গ্যাস। তো এবার আমরা গ্যাসের মলিকিউল নিয়ে কথা বলবো। The intermolecular distance between gas molecules is very large and the molecular forces of attraction are negligibly small. Negligibly small মানে কিন্তু খুবই সামান্য। তো পাশের পাতায় যে ছবিটা আছে ওটা দেখলে কিন্তু সবাই বুঝতে পারবে যে গ্যাসের ইন্টারমলিকুলার স্পেসটা সব থেকে বেশি, সেই জন্য ইন্টারমলিকুলার ফোর্সটা গ্যাসে সব থেকে কম কাজ করে। As the intermolecular distance is very large in gas, they can be compressed very easily and to a greater extent than liquid. তাহলে যেহেতু গ্যাসের ইন্টারমলিকুলার স্পেসটা সব থেকে বেশি, সেই জন্য এটা ইজিলি কম্প্রেসও হয় এবং লিকুইডের থেকে কিন্তু বেশি এক্সটেন্ড করতে পারে। Since gases can be compressed easily, petroleum gas which is compressed is available as cooking gas in cylinders. এই কারণেই গ্যাসকে খুব সহজে কম্প্রেস করা যায়, এবং পেট্রোলিয়াম গ্যাস যেটা আমরা রান্নার গ্যাস হিসাবে কাজ করি ওটা কিন্তু সিলিন্ডারের মধ্যে যেটা থাকে ওটা কিন্তু লিকুইড থাকে। গ্যাসকে অনেকটা প্রেশার দিয়ে ওটাকে লিকুইডে সিলিন্ডারের মধ্যে আটকে রাখা হয়। এখানে কিন্তু মলিকিউলের ছবিগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে সলিড, লিকুইড আর গ্যাসের ইন্টারমলিকুলার পজিশনগুলো কি আছে। ওকে, 3 নম্বর পয়েন্ট আছে, ডিউ টু দ্য নেগলিজিবল intermolecular forces of attraction, gas molecules move randomly and fill the complete space inside a container. তাহলে যেহেতু গ্যাস মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার স্পেস অনেক বেশি, তাই ইন্টারমলিকুলার স্পেস অফ অ্যাট্রাকশন অনেক কম।
সেই জন্য গ্যাসকে কোনো কন্টেনারে রাখলে সে কিন্তু পুরো কন্টেনারের স্পেস জুড়ে থাকতে পারে। This is how an agarbatti or incense stick spread its perfume in the whole room. সেই জন্যই কিন্তু আমরা ধূপ জ্বালালে পুরো ঘরে সেই ধূপের গন্ধটা ছড়িয়ে পড়ে। Gases do not have a definite shape and volume. গ্যাসের কোনো নির্দিষ্ট শেপ আর ভলিউম হয় না। The gases expand very easily on heating. তাহলে গ্যাসকে হিট দিলে খুব সহজেই এটা এক্সপ্যান্ড করতে পারে। এখানে নোট দেওয়া আছে, the molecules of a gas move with speed of about 60,000 km/h at room temperature that is faster than the speed of sound. তাহলে আমাদের রুমের মধ্যে যে গ্যাসের মলিকিউলগুলো আছে, যেগুলো খালি চোখে অবভিয়াসলি দেখা যায় না, সেগুলো কিন্তু খুব ফাস্ট, সাউন্ডের থেকেও ফাস্ট স্পিডে মুভ করছে সকল সময়। এবারে এখানে একটা চার্ট করে দেওয়া আছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেসের উপর। এতক্ষণ যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা পড়লাম সেগুলোই এই লিস্টের মধ্যে দেওয়া আছে। এখানে খুব সুন্দর করে সাজানো আছে, তো তোমাদের পড়তে আশা করি এটা সুবিধা হবে। নেক্সট আমি একটা ভিডিও দিচ্ছি ম্যাটারের ওপর, যেখানে পুরো চ্যাপ্টারটার ওপর কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। ম্যাটারের পুরো চ্যাপ্টারটা কিন্তু দুটো ভিডিও মিলিয়ে আছে, তো তোমরা আগে ভালো করে ম্যাটার চ্যাপ্টারটা পড়বে, দেন আমি থার্ড যে ভিডিওটা দেবো কোশ্চেন অ্যান্সার, তারপরেই ওটা দেখবে। তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে ম্যাটার থেকে কীরকম টাইপের কোশ্চেন হয় এবং সেই কোশ্চেনের কীরকম টাইপের অ্যান্সার হবে। তো সবাই খুব ভালো করে চ্যাপ্টারগুলো পড়ো এবং আমার ভিডিওটা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও।